নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে দুটি গানের জন্মকথা এই পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? উত্তর হবে 1911 সালে 26 থেকে 28 ডিসেম্বর কলকাতায় ভারতে জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটিকে ব্রহ্মসঙ্গীত বলে পরিচয় দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমনর যে ইংরাজি নামকরণ করেন সেটি দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। একে থেকে চারের প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার রচনা? ভারতবর্ষের জাতীয় মন্ত্র বন্দে মাতরম, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এরপরে প্রশ্ন, জাতীয় মন্ত্রের প্রথম 4টি পংক্তি শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। তো এখানে দেওয়া রইল, ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। এরপর আসবো টিকা লেখো জাতীয় সঙ্গীত। মাঘোৎসব, বিশ্বভারতী, পুলিন বিহারী সেন, ডক্টর নীলরতন সরকার। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি গান। জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা, আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আছে মাঘোৎসব, রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব মাঘোৎসব। প্রতি বছর মাঘ মাসের 11 তারিখ অনুষ্ঠিত হয় এই উৎসব। 1828 সালে 20 আগস্ট রামমোহনের উদ্যোগে ব্রহ্ম মতাদর্শের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উত্তর কলকাতার বাঙালি খ্রিস্টান কমল বোসের বাড়িতে একটি ধর্মসভার আয়োজন করেন। এই সভার নামকরণ করা হয়েছিল ব্রহ্মসভা। 1830 সালে 1830 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি রাজা রামমোহন রায়ের উৎসাহে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে একটি অনুষ্ঠানের ভিতর দিয়ে ব্রহ্ম সমাজের ঘোষণা দেন। পরে এই বিশেষ দিনটিকে ব্রহ্ম ধর্মাবলম্বীরা মাঘোৎসব হিসেবে পালন করা শুরু করেন। বিশ্বভারতী, 1901 সালের ডিসেম্বরে বোলপুর নিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম চর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল প্রচলিত বৃত্তিমুখী অপূর্ণাঙ্গ শিক্ষার পরিবর্তে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ মনোবিকাশের সুযোগ দান। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতে বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেন। বর্তমানে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এরপর আছে পুলিন বিহারী সেন। পুলিন বিহারী সেন খ্যাতনামা রবীন্দ্র বিশারদ। তিনি নিরবিচ্ছিন্নভাবে পরম নিষ্ঠার সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রবীন্দ্রচর্চা ও গবেষণায় এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। দীনেন্দ্রনাথ ঠাকুর যেমন রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী ছিলেন, পুলিন বিহারী ছিলেন রবীন্দ্র রচনা ও সাহিত্যের ভাণ্ডারী। পুলিন বিহারী রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তাদের মধ্যে নানান বিষয়ে পত্রালাপ চলত। এরপর আছে ডক্টর নীলরতন সরকার। ডক্টর নীলরতন সরকার জন্মগ্রহণ করেন দক্ষিণ 24 পরগনার নেতরাতে 1861 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ। তিনি বহু শিক্ষা সংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং এগুলি স্থাপনের সহযোগিতা করেছিলেন। তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং শিল্প স্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার নামে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ করা হয়েছে। 3 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, জনগণমনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? জনগণমন গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। এ কারণেই জাতীয় সঙ্গীত রূপে জনগণমন গানটি গ্রহণ করতে বিরোধিতা করা হয়। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনা উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান, কোনো এক
সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। রবীন্দ্রনাথ আসলে সেই এই গানের মাধ্যমে ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথের মতে জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, যুগ যুগান্তরের মানব ভাগ্যরথ চালক, পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জই হতে পারেন না। এভাবেই রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সমস্ত বিরোধের অবসান ঘটেছিল। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেন? 1911 সালে পরবর্তী সময়ে দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স এর সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গিয়েছিলেন জনগণ মন। 1930 সালে সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন। মস্কোয় পাউরনিয়াস কমিউন এ অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানায়। সেখানেও কবিকে গান গাইতে অনুরোধ করলে তিনি জনগণ মন গানটি শুনিয়েছিলেন।